এরপর এসো দেখি আমরা যে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে যখন নিঃসৃত হচ্ছে, নিউক্লিয়াসের কী পরিবর্তনটা হচ্ছে, নিউক্লিয়াসটার কি হচ্ছে। তেজস্ক্রিয় রশ্মি তো বেরিয়ে গেল, এর ফলে নিউক্লিয়াসের কি কিছু পরিবর্তন হলো, নিউক্লিয়াসের কি কিছু ঘটলো, এইগুলো আলোচনা করব। এবং এই আলোচনাটা করার পর যে সূত্রটা আমরা উপস্থিত হব, অর্থাৎ নিউক্লিয়াসের কি পরিবর্তন হয় তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফলে, সেইটার জন্য শডি এবং ফ্যাজান একটা সূত্র দিয়েছিলাম, শডি এবং ফ্যাজানের সূত্র। তাহলে আমরা দেখব তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফল কী হয় এবং শডি ও ফ্যাজানের সূত্র। ঠিক আছে, তো প্রথমে একটু বলে নিই, তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফলে কি হয় না, যখন কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নিঃসৃত হচ্ছে, নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে যায়। নিউক্লিয়াসটা একরকম নিউক্লিয়াস থেকে অন্যরকম নিউক্লিয়াস পরিবর্তন হয়, অর্থাৎ একটা মৌল থেকে অন্য মৌল পরিবর্তন হয়। কারণ মৌলের মৌলিকত্ব, আগেও বলেছি যে মৌলের মৌলিকত্ব ওর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। আর এই তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার পরিবর্তন হয়ে যায়। ফলে প্রোটন সংখ্যার যদি পরিবর্তন হয়ে যায়, তার মানে পারমাণবিক সংখ্যার পরিবর্তন হবে। পারমাণবিক সংখ্যার পরিবর্তন হলে কী হবে, মৌলটা অন্য মৌল হবে। এমন কোনো মৌল তোমরা দেখাতে পারবে না যাদের যে দুটো মৌলিক পদার্থের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই। প্রত্যেকটা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা। যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিকভাবে, যে 92টা আছে, বাকি আরও 18টা কৃত্রিমভাবে তৈরি হয়েছে, প্রত্যেকের পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যাটা আলাদা আলাদা। কিন্তু অনেক মৌল আছে আমরা দেখাতে পারবো যে যাদের ভর সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সংখ্যাগুলো এক, এগুলো হচ্ছে আইসোমার। আবার একই মৌলের বিভিন্ন রকম পরমাণু পাওয়া যায়, এগুলো বলে আইসোটোপ বা সমস্থান। আবার বিভিন্ন মৌলের নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যাগুলো সমানুপাতিক, এগুলোকে বলা হয় আইসোটোন। আইসোটোপ, আইসোবার, আইসোটোপ। আমরা এখন তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণের ফলে যে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, অন্য মৌলের নিউক্লিয়াসের রূপান্তর হয়, সেই জিনিসটা আলোচনা করব শডি এবং ফ্যাজানের সূত্র অনুসারে। ঠিক আছে, শডি এবং ফ্যাজানের সূত্র অনুসারে এটা আলোচনা করতে গেলে আমরা আলোচনা করব প্রথমে যে তেজস্ক্রিয় মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসের কী পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি যদি নিঃসরণ হয় তাহলে নিউক্লিয়াসের কী পরিবর্তন হয়। ঠিক গামা রশ্মি নিঃসরণের ফলে এর নিউক্লিয়াসের কী পরিবর্তন হয়। তার মানে আলফা, বিটা এবং গামা, এই 3টে রশ্মি যখন নিউক্লিয়াস থেকে নিঃসৃত হচ্ছে, নিউক্লিয়াসের কী পরিবর্তন হচ্ছে, এগুলো আলাদা আলাদাভাবে আলোচনা করো। মনে রাখবে যে এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি যে নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে, এগুলো একসঙ্গে বেরোচ্ছে না। কে আগে বেরোবে, কে পরে বেরোবে, এগুলোরও কোনো ঠিকানা নেই। তবে আলফা এবং বিটা যদি পরপর বেরোয়, বা বিটা এবং আলফা যদি পরপর বেরোয়, তারপর একটা গামা রশ্মি নিঃসৃত হয়। এক কথায় বলা যায় আলফা, বিটা এবং গামা রশ্মির নিঃসরণ এটা অনিশ্চিত। কখন কোনটা বেরোবে পুরো র্যান্ডাম একটা অনিশ্চিত, কখন কী বেরোবে, কীভাবে বেরোবে, কখন কোনো নিয়ম নেই। কিন্তু একটা আলফা কণা বেরোলে নিউক্লিয়াসের কী পরিবর্তন হবে, একটা বিটা কণা বেরোলে কী পরিবর্তন হবে, গামা রশ্মি বেরোলে কী পরিবর্তন হবে, সেগুলো আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করতে পারি। 1 নম্বর আমরা দেখাবো আলফা রশ্মি নির্গমন। আলফা রশ্মি নির্গমনের ফলে আমরা কি হবে, তাই না। ধরা যাক একটা মৌলটা হচ্ছে এক্স, উপরেরটা ভর সংখ্যা জানো, আর নিচে বাম দিকে এটা আছে পারমাণবিক ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। তো এটা থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে
এই মৌলটার ভর সংখ্যাটা 4 একক কমে যাবে, ছিল এ 4 একক কমে যাবে, তার মানে ভর সংখ্যাটা হয়ে যাবে a-4। ক্লিয়ার? একটা আলফা কণা কোনো মৌলের নিউক্লিয়াস থেকে বেরোলে ওর মৌলের ভর সংখ্যাটা যা ছিল তার থেকে 4 একক কমে যাবে, এক। আর মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক একটা আলফা রশ্মি নির্গত হলে 2 একক কমে যাবে, তার মানে Z-4। তার মানে এটা যদি 92 হয় তাহলে একটা আলফা রশ্মি বেরোলে কি হয়ে যাবে 90। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক 92 ছিল, এটা থেকে হয়ে গেল কি 90 হয়ে গেল। তাহলে 90 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল এবং 92 ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল, এই দুটো একই মৌল না, আলাদা মৌল হবে। সেই জন্য এই মৌলটাকে আমরা লিখব একটা অন্য মৌল X1। তাহলে এটা ছিল X, এটা হলো X1। তাহলে X মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক ছিল A এবং Z, কিন্তু X1 মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা হচ্ছে যথাক্রমে Z-2 এবং A-4। তার মানে আলফা রশ্মি নির্গমনের ফলে কি মৌলটা X থেকে X1 হয়ে গেল, তাই না? অর্থাৎ এর পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে গেল। তাহলে মৌলের পর্যায় সারণীতে X1 যে মৌলটা, এর অবস্থানটা 2 ঘর পিছিয়ে এলো, আগে সরে এলো। কারণ আধুনিক পর্যায় সূত্রে মৌলগুলোকে যে সাজানো হয়েছে, সারিবদ্ধ করা হয়েছে, সেটা এই পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। সব থেকে কম যেটা সেটা আগে, এরকম বেশি কম। তাহলে এই দুটোর মধ্যে কম হচ্ছে এইটা, এটা হচ্ছে বেশি। তাহলে এইটা থেকে একটা আলফা কণা বেরোলে যে নতুন মৌলটা তৈরি হলো, তার মানে অবস্থান পর্যায় সারণীতে কি এর তুলনায় 2 ঘর পিছিয়ে। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আমরা এটা আলোচনা করব বিটা রশ্মির নিঃসরণ বা বিটা রশ্মির নির্গমন। তাহলে দেখো মৌলটা আছে X, ভর সংখ্যা A, পারমাণবিক ক্রমাঙ্ক Z। একটা বিটা রশ্মি নির্গত হবে। একটা বিটা রশ্মি নির্গত হলে মনে রাখবে এটার ভর সংখ্যা একই থাকবে, কারণ বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণাস্ত্র। তাহলে এই ভর সংখ্যার তুলনায় ইলেকট্রনের ভর সংখ্যা নেই আর কি, ইলেকট্রনের ভর সংখ্যা 0, এটা আমরা ধরতে পারি। তাহলে এর ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, এ থাকবে। তাহলে বিটা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা যা ছিল তাই হবে, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক 1 একটু বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে Z+1 হয়ে গেছে। তার মানে এটা যদি 92 হয়, এটা হয়ে যাবে 93। তাহলে দুটো মৌল যেন পাশাপাশি 92 এবং 93, এটাও হবে একটা অন্য মৌল X2। বুঝতে পারলে তো? কারণ পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা হয়ে গেল। আর এটা X1 নয়, X1 হলে আগে যেটা দেখেছিলাম আলফা রশ্মি নির্গমন করে, সেটা Z-2 হয়েছিল, সেটা আরও অন্যরকম। সেই জন্য এটা হচ্ছে X2 হবে। তার মানে একটা বিটা রশ্মি নির্গমনের ফলে মৌলটার ভর সংখ্যার কোনো পরিবর্তন হলো না, কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বেড়ে গেল। তাহলে পর্যায় সারণীতে এই মৌলটার অবস্থান কি হলো, এর তুলনায় X এর তুলনায় কি 1 ঘর এগিয়ে গেল। আলফা রশ্মি হচ্ছে 2 ঘর পিছিয়ে এসেছিল, ওটা 1 ঘর এগিয়ে গেল পাশাপাশি, অর্থাৎ এইটা আগে এটা তার পরে হবে। এই হচ্ছে ব্যাপার 2। এটা হচ্ছে বিটা রশ্মি নির্গমনের ফলে বা নিঃসরণের ফলে এটা হয়। আর 3 নম্বরটা হচ্ছে আমরা দেখাবো গামা রশ্মি। গামা রশ্মি নির্গমনের ফলে কি হয়? গামা রশ্মি যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই রশ্মির নির্গমনের ফলে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ভর সংখ্যা পরিবর্তন হয় না, পারমাণবিক সংখ্যা পরিবর্তন হয় না। অর্থাৎ ধরো X, A এবং Z, এটা একটা নিউক্লিয়াস, তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এইখান থেকে একটা গামা রশ্মি অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোলে এটা এইরকমই থাকবে A, Z। কিন্তু এর নিউক্লিয়াসে তোমরা এখন বুঝতে পারবে না, শুনে দেখো, এর নিউক্লিয়াসের শক্তি স্তর একটু কমে যাবে। অর্থাৎ নিউক্লিয়াসটার মোট যে শক্তি ছিল গামা রশ্মি মিশ্রণের ফলে এর শক্তি স্তরটা চেঞ্জ হবে, হ্যাঁ, সেটা অন্যরকম একটা শক্তি স্তরে চলে আসবে। এই জিনিসটা এটাই হলো গামা রশ্মি, এর শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে উন্নীত হবে।
তাহলে আলফা বিটা এবং গামা রশ্মি নিঃসরণের ফলে মৌলের নিউক্লিয়াসের কি পরিবর্তন হয় না হয় সেগুলো আমরা আলোচনা করব। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ওকে।